তোমরা অনেক সময় ভয় পাও যে ডিএনএ কি, ক্রোমোজোম কি, জিন কি, সবই তো একই। না, আসলেই তো একটার মধ্যে আরেকটা আছে, একই জিনিস। কোষস্থ নির্জীব বস্তু, তাহলে নিউক্লিয়াস আমরা জানলাম। কোষস্থ নির্জীব বস্তু তো আমরা একদম ফার্স্ট ক্লাসে পড়ে আসছি, জাস্ট এখান থেকে একটু দেখাই দিব। দেখো সঞ্চিত পদার্থ কারা কারা, ভালো ভালো জিনিস যেমন শর্করা, প্রোটিন, ফ্যাট, এই উপাদানগুলোই সঞ্চিত থাকে। নিষ্ক্রিয় পদার্থ মনে রাখছিলাম আমরা এইচ পেন দিয়ে, তাহলে এইচ পেন দিয়ে কি হয়, হরমোন, পিগমেন্ট, এনজাইম আর হচ্ছে নেকটার, এই কয়েকটা কথা মনে রাখো। পিগমেন্ট কারা কারা হতে পারে, ক্লোরোফিল, সবুজ রঙের পিগমেন্ট। পিগমেন্ট মানে রঙিন বস্তু, পিগমেন্ট কথাটার অর্থ হলো রঙিন বস্তু। ওকে, তাহলে অ্যান্থোসায়ানিন, ক্যারোটিনয়েড, এগুলো হলো পিগমেন্ট। বর্জ্য পদার্থ বলছি, মুখস্থ করার কোনো তোমার দরকার নাই। তুমি যদি দেখো সঞ্চিত আর নিঃসৃত পদার্থ না, তাহলে সেটাই বর্জ্য পদার্থ, যেমন রেজিন, ট্যানিন, গাম, ল্যাটেক্স, অ্যালকালয়েড, অর্গানিক অ্যাসিড। তাহলে অর্গানিক অ্যাসিডটা নিয়ে কনফিউশন হতে পারে, এটা কিন্তু একটা বর্জ্য পদার্থ, এটাই সাধারণত পরীক্ষায় আসে। হ্যাঁ, পরীক্ষায় আসে। খনিজ ক্রিস্টাল থাকে কিছু, প্রধান খনিজ ক্রিস্টাল কি থাকে, ক্যালসিয়াম অক্সালেট। এই ক্যালসিয়াম অক্সালেট নামক বর্জ্য পদার্থটা কোষের মধ্যে দুই ধরনের অবস্থায় থাকতে পারে। যদি সেটা সূচের মতো গঠন সৃষ্টি করে তখন তাকে বলা হয় র্যাফাইট, আর যদি আঙ্গুরের থোকার মতো থাকে তখন তাকে বলা হয় সিস্টোলিথ। তাহলে ক্যালসিয়াম অক্সালেট নামক বর্জ্য পদার্থ কয় অবস্থায় থাকে, দুই অবস্থায়। যদি সূচের মতো গঠন সৃষ্টি করে তখন র্যাফাইট বলা হচ্ছে, আর যদি থোকার মতো গঠন সৃষ্টি করে তখন সিস্টোলিথ। এই পরের ছবিটাতে দেখো সিস্টোলিথ এবং র্যাফাইটের ছবি আছে। তাহলে এই যে সূচের মতো, এটাকে কি বলা হচ্ছে, র্যাফাইট। এটা হলো ক্যালসিয়াম অক্সালেট, সূচের মতো একটা গঠন সৃষ্টি করছে। আর এখানে দেখো আঙ্গুরের থোকার মতো গঠন সৃষ্টি করছে, একে কি বলা হয়, সিস্টোলিথ। ওকে, এবার ক্রোমোজোম। তাহলে ক্রোমোজোম বলতে আসলে আলাদা কিছু না, নিউক্লিয়ার রেটিকুলামগুলো কোষ বিভাজনের সময় অনেক মোটা দেখা যায় এবং তখনই তাদেরকে আমরা আলাদা আলাদা ক্রোমোজোম হিসেবে দেখি। তাহলে ক্রোমোজোম সর্বপ্রথম প্রত্যক্ষ করেন কার্ল নাগেলি। তোমরা আবার পড়িও না কার্ল নাগিনি নাকি, তাহলে কার্ল নাগিনি বা সংক্ষেপে কার্ল নাগেলি, এই বিজ্ঞানী ক্রোমোজোম প্রত্যক্ষ করেন 1842 সালে। নামকরণ করেন ডাব্লিউ ওয়াল্ডেয়ার 1888 সালে। সাল দরকার নাই, শুধু নামটা পড়বা। সংখ্যা দেখো, প্রতি জীবে ক্রোমোজোম সংখ্যা 2 থেকে 1600 পর্যন্ত হতে পারে। প্রত্যেক জীবের জন্য ক্রোমোজোম সংখ্যাটা টোটালি আলাদা। যেমন মানুষের ক্রোমোজোম সংখ্যা একরকম, আবার গরুর একরকম, ছাগলের একরকম। তাহলে এক একটা প্রজাতির জন্য ক্রোমোজোম সংখ্যাটা সুনির্দিষ্ট। এরপরে আসো, ফার্নবর্গীয় উদ্ভিদের সর্বোচ্চ সংখ্যক ক্রোমোজোম পাওয়া গিয়েছে কত, 1200। আর মানুষের ক্রোমোজোম সংখ্যা 46টি অথবা 23 জোড়া। এই দুইটা নিয়ে তোমরা আবার কনফিউশন করো, অনেক সময় তোমরা 23টি মনে করো। দেখো ক্রোমোজোমটা কত জোড়া থাকে, 23 জোড়া, যাকে 46টি বলা হয়। তাহলে প্রশ্নে অনেক সময় আসে মানুষের ক্রোমোজোম কতটি, ক নম্বরে থাকে 23টি। তোমরা যে 23 জোড়া পড়ে আসো, এজন্য মনে হয় 23টি, কিন্তু আসলে 23 জোড়া বা 46টি। তাহলে এরা কি, কোষস্থ নিউক্লিয়াসের মধ্যে অবস্থিত, অনুলিপন ক্ষমতা সম্পন্ন। অনুলিপন কথাটার বাংলা অর্থ হলো কপি করা, কপি করা অর্থাৎ ডাবলিং করা, একটা থেকে সংখ্যা বৃদ্ধি হয়ে দুইটা হওয়া। এরা রং ধারণ করতে পারে। ক্রোম কথাটার অর্থই হলো রং, CROME, ক্রোম মানেই রং ধারণ করে। এবং নিউক্লিয় প্রোটিন দ্বারা গঠিত, যেসব সূত্রাকৃতির ক্ষুদ্রাঙ্গ বংশগতির উপাদান বহন করে এবং মিউটেশন প্রকরণ সৃষ্টি করে। এই টার্মগুলো ভয় পাইও না, মিউটেশন কি প্রকরণ কি আমরা জানবো। এদেরকে ক্রোমোজোম বলা হচ্ছে। ক্রোম কথাটার অর্থ কি তাহলে, রং। সোম কথাটার অর্থ আছে সোমা থেকে, সোমা মানে দেহ। তাহলে যে দেহ রং ধারণ করে, যে অংশ রং ধারণ করে তাকেই ক্রোমোজোম বলি আমরা। সাটন ও বোভেরি ক্রোমোজোমকে বংশগতির ধারক ও বাহক হিসেবে বর্ণনা করেছিলেন। এখন দেখো এই ক্রোমোজোমগুলো আমাদের দেহে কিভাবে থাকে, খুব সুন্দর একটা জিনিস। তাহলে আমরা যে বলি 23 জোড়া ক্রোমোজোম, কেন 23 জোড়া বলি, এটা একটু ইন্টারেস্টিং। কারণ ক্রোমোজোমগুলো জোড়ায় জোড়ায় থাকে। প্রত্যেক জোড়ার দুইটা ক্রোমোজোমের একটা পেয়ে থাকি আমরা বাবার কাছ থেকে, আর একটা পেয়ে থাকি মায়ের কাছ থেকে। মনে করো এটা 1 নাম্বার ক্রোমোজোমের একটা জোড়া, তাহলে 2 নাম্বারও এরকম দুইটা ক্রোমোজোম থাকবে, 3 নাম্বারও এরকম দুইটা, আস্তে আস্তে কত দূর পর্যন্ত থাকবে, 23টা জোড়া। তাহলে প্রতি জোড়ায়, তাহলে ধরে নাও এটা 23 নাম্বার জোড়া। তাহলে এটা হলো ধরে নাও 23 নাম্বার জোড়া। হ্যাঁ, তাহলে 1 2 3 4 5 এটা টোটাল 23। তাহলে তুমি যদি হলুদ রঙের 23টা ক্রোমোজোমকে আলাদা করো, তাহলে এইটাকে তখন আমরা বলি এক হ্যাপ্লয়েড সেট, যেটা আমরা পাইছিলাম বাবার শুক্রাণু থেকে। কারণ শুক্রাণুর মধ্যে তোমরা জানো n সংখ্যক ক্রোমোজোম থাকে, তাহলে n সংখ্যক ক্রোমোজোম থাকে। আবার এই দিকে তুমি যদি আলাদা করো, তাহলে নীল রঙের 23টা ক্রোমোজোম পাবা। এইটা পেয়েছি আমরা মায়ের ডিম্বাণু থেকে। তাহলে এই যে বাবার হ্যাপ্লয়েড ডিম্বাণুতে হলুদ রঙের 23টা ক্রোমোজোম টোটাল, আবার মায়ের ডিম্বাণু থেকে আমরা পাইছি এই দিকের নীল রঙের 30টা ক্রোমোজোম, মানে এই ছবি অনুসারে আর কি। আসলে ভাবিও না যে বাবার কাছ থেকে হলুদ রঙের পাইছি, মার কাছ থেকে নীল রঙের পাইছি, এটা জাস্ট বোঝানোর জন্য বলতেছি। তাহলে বাবা যে শুক্রাণু দিছে সেখানে এই 23টা ক্রোমোজোম, মা যে ডিম্বাণু দিছে সেখান থেকে এই 23টা ক্রোমোজোম। যখন জাইগোট তৈরি হয়েছে, আমরা জানি ডিম্বাণু আর শুক্রাণুর মিলনে অর্থাৎ N আর N মিলে কি তৈরি হয়,
টুয়েন তৈরি হয়। এই সময় কি হয়েছে, বাবার 1 নম্বর ক্রোমোজোম শুক্রাণুর 1 নম্বর ক্রোমোজোম মায়ের 1 নম্বর ক্রোমোজোমের সাথে জোড়া তৈরি করে, শুক্রাণুর 2 নম্বর ক্রোমোজোম ডিম্বাণুর 2 নম্বর ক্রোমোজোমের সাথে একটা জোড়া তৈরি করে, তারা জোড়ায় জোড়ায় অবস্থান করে। এই জন্য কিন্তু আমরা সবসময় বলি 23 জোড়া। আশা করি বুঝতে পারছো। এবং এভাবে এন এন মিলে আবার আমরা কি হয়ে গেছি, টুয়েন হয়ে গেছি। তাহলে এইটা হলো মূলত তথ্য। তাহলে দেখো এই যে প্রতি জোড়ার একটা পাইছি আমরা কার কাছ থেকে, বাবার কাছ থেকে, আরেকটা পাইছি কার কাছ থেকে, মায়ের কাছ থেকে। তাহলে ক্রোমোজোমগুলো জোড়ায় জোড়ায় থাকে। সব প্রাণী প্রতি জোড়ার একটা পায় তার বাবার কাছ থেকে অর্থাৎ শুক্রাণু থেকে, আর একটা পায় মায়ের কাছ থেকে অর্থাৎ ডিম্বাণু থেকে। ওকে, এবার একটা ক্রোমোজোমের গঠনটা আমরা চিন্তা করি। নর্মালি ক্রোমোজোম দেখলে তোমার মনে হবে একটা সুতা, মনে করো এরকম একটা লম্বা সুতা, এটা হলো ক্রোমোজোম। তাহলে 2টা ক্রোমোজোম এরকম পাশাপাশি 2টা সুতা আকারে থাকবে। কিন্তু তুমি যখন একে 100x জুম করবা, অনেক বেশি জুম করবা, এবং কোষ বিভাজনের ধাপে যখন এটা অনেক বেশি মোটা হবে, তখন তাকে আসলে একটা সুতার মতো দেখা যায় না। ক্রোমাটিন অবস্থায় বা নিউক্লিয়াসের মধ্যে যেটাকেই তুমি ক্রোমাটিন বা সুতার মতো দেখো, কোষ বিভাজনের সময় এটা মোটা হয়, তখন মনে হয় যে এখানে একটা সুতা না, এরকম 4টা সুতা আছে। কয়টা সুতা আছে, এরকম 4টা সুতা। আরও যখন জুম করবা দেখবা প্রত্যেকটা সুতা আসলে ওই ধরনের না, আরও মোটা, অর্থাৎ এই ধরনের একটা গঠন সৃষ্টি করে। এই ধরনের, অর্থাৎ প্রত্যেকটা সুতার আরও 2টা করে অংশ থাকে, তাহলে এই ধরনের একটা গঠন সৃষ্টি করে। তাহলে এটা এক সাইড, তাহলে এইটাই মূলত এইটা, হ্যাঁ। আর এই দিকে আরেকটা আর্ট করি। তাহলে অনেক বেশি জুম করলে এবং মূলত কোষ বিভাজনের মেটাফেজ ধাপে এদেরকে এরকম মোটা মোটা দেখা যায়। তখন দেখলে মনে হয় যে তার 4টা আলাদা আলাদা বাহু, এটা একটা বাহু, এটা একটা বাহু, এটা একটা বাহু, এটা একটা বাহু, আর এই বাহুগুলো মাঝখানে একটা পয়েন্টে সংযুক্ত। তার এই বাহুগুলোকে বলা হয় ক্রোমাটিড। তাহলে বাহুগুলোর নাম ক্রোমাটিড, মনে রাখো বাহুগুলোর নাম কি, ক্রোমাটিড। আর এই যে 4টা ক্রোমাটিড যে পয়েন্টটাতে সংযুক্ত, এটা যেহেতু সেন্টারে থাকে, সেন্টার মানে কি, মাঝে, এই জন্য এই বাহুটাকে বলা হয় সেন্ট্রোমিয়ার। তাহলে আমরা জানলাম একটা ক্রোমোজোমের অনেক 4টা বাহু থাকে, বাহুগুলোকে কি বলা হচ্ছে, ক্রোমাটিড বলা হচ্ছে। আর ক্রোমাটিডগুলো মাঝখানে যে বিন্দুতে সংযুক্ত, এই বিন্দুটাকে বলা হচ্ছে সেন্ট্রোমিয়ার। তাহলে সেন্ট্রোমিয়ার নামক বিন্দুতে ক্রোমাটিডগুলো সংযুক্ত থাকে। এছাড়া ক্রোমোজোমের আরও কিছু পার্ট থাকে, যেমন অনেক বিজ্ঞানী বলে ক্রোমোজোমের একটা আবরণ থাকে, তাকে পেলিকল বলা হয়। আবার আমরা একটু আগে পড়ে আসছি ক্রোমোজোমের যে অংশের সাথে নিউক্লিওলাস লাগানো থাকে, ওই অংশটাকে স্যাট ক্রোমোজোম বলা হয়। তাহলে স্যাটেলাইট বা স্যাট ক্রোমোজোম নামক অংশ এখানে থাকে। আমরা এখান থেকে তাহলে জানি, দেখো তাহলে এই ছবিটা একটু লক্ষ্য করো যে সেন্ট্রোমিয়ার আর জিনিসটা কি, তাহলে এই যে একটা বাহু, এটা একটা ক্রোমাটিড, এটা একটা ক্রোমাটিড, এটা একটা ক্রোমাটিড, এটা একটা ক্রোমাটিড, যদি এখানে একসাথে লাগানো কিন্তু মেটাফেজ ধাপে টোটালি আলাদা, অর্থাৎ এই ধরনের গঠন দেখা যায়। এবং এই বাহুগুলো যে পয়েন্টে সংযুক্ত, এইটাকেই বলা হয় সেন্ট্রোমিয়ার। সেন্ট্রোমিয়ার। আর আমরা জানি যে কোষ বিভাজনের সময় দেখো কি হয়, এই যে স্পিন্ডল ফাইবারগুলো তৈরি হয়, স্পিন্ডল ফাইবারের সাথে ক্রোমোজোমগুলো সংযুক্ত হয়। তাহলে স্পিন্ডল ফাইবার ক্রোমোজোমের সেন্ট্রোমিয়ারের যে বিন্দুটাতে সংযুক্ত হয়, ওই বিন্দুটাকে বলা হয় কাইনোটোকোর। তাহলে কনসেপ্টটা ক্লিয়ার করে নাও, আবার বলি আমি। দেখো একটা ক্রোমোজোমের 4টা বাহু থাকে, বাহুগুলোকে বলা হচ্ছে ক্রোমাটিড। এই বাহু 4টা যে বিন্দুতে সংযুক্ত, পুরো বিন্দুটাকে একসাথে বলা হচ্ছে সেন্ট্রোমিয়ার। আর কোষ বিভাজনের সময় সেন্ট্রোমিয়ারের একটা ছোট জায়গা কার সাথে সংযুক্ত হয়, স্পিন্ডল ফাইবার। কারণ স্পিন্ডল ফাইবারের সাথে সংযুক্ত হয়ে এই ক্রোমোজোমটা দুই ভাগ হয়ে 2 অংশ 2 দিকে চলে যাবে, যেটা মাইটোসিস বিভাজনের সময় আমরা জানবো বিস্তারিত। তাহলে স্পিন্ডল ফাইবারগুলো সেন্ট্রোমিয়ারের যে বিন্দুতে যুক্ত হয়, ওই বিন্দুটাকে বলা হয় কাইনোটোকোর। তাহলে প্রথমে কি পাইলাম আমরা, ক্রোমাটিড। ক্রোমাটিডগুলো যে পয়েন্টে সংযুক্ত তার নাম কি, সেন্ট্রোমিয়ার। আবার সেন্ট্রোমিয়ারের যে অংশ কোষ বিভাজনের সময় স্পিন্ডল ফাইবারের সাথে সংযুক্ত হয়, তার নাম হলো কাইনোটোকোর অথবা কাইনোটোকোর মোটর প্রোটিন। তার মূলত কাইনোটোকোরটা হলো সেন্ট্রোমিয়ার পার্ট, সেন্ট্রোমিয়ার হলো ক্রোমোজোমের পার্ট। এইভাবে মাথায় রাখো। তাহলে ওকে, আশা করি কনসেপ্ট ক্লিয়ার। এরপর ক্রোমোজোমের প্রকারভেদ। প্রকারভেদটা খুবই গুরুত্বপূর্ণ। দেখো তাহলে সেন্ট্রোমিয়ারের সংখ্যা অনুযায়ী কিছু ক্রোমোজোমে একটা সেন্ট্রোমিয়ার থেকে, কিছু ক্রোমোজোমে 2টা, এগুলো ইজি জিনিস। একটা সেন্ট্রোমিয়ার থাকলে তাকে বলবো মনোসেন্ট্রিক, মনো মানে 1। 2টা সেন্ট্রোমিয়ার থাকলে বলবো ডাইসেন্ট্রিক, ডাই মানে 2। অনেকগুলো সেন্ট্রোমিয়ার থাকলে বলবো পলিসেন্ট্রিক বা 2 এর অধিক। ডিফিউজ, ডিফিউজ মানে ছড়িয়ে ছিটিয়ে থাকা। তাহলে সেন্ট্রোমিয়ারগুলো যদি ছড়িয়ে ছিটিয়ে থাকে, সুনির্দিষ্ট স্থানে নাই, তখন তাকে ডিফিউজ বলা হয়। আর বায়োলজিতে কোথাও যদি দেখো এ থাকে, এ মানে নাই বা অ্যাবসেন্স বোঝায়, তাহলে সেন্ট্রোমিয়ার নাই, এটাকে বলা হয় অ্যাসেন্ট্রিক, যার কোনো সেন্ট্রোমিয়ার নাই। অবস্থান অনুসারে কী কী ভাগে ভাগ করা যায় দেখো, যদি ক্রোমাটিডগুলো এরকমভাবে থাকে আর সেন্ট্রোমিয়ারটা মাঝে থাকে, অর্থাৎ ভি আকৃতি, এইটাকে বলা হয় মেটাসেন্ট্রিক। মেটা মানে মাঝে, তাহলে সেন্ট্রোমিয়ারটা কোথায় আছে, মাঝে।
মাঝ থেকে যদি একটু নিচে নেমে যায়, সাব মানে নিচে, তখন এটাকে বলা হয় সাব মেটাসেন্ট্রিক। এটার আকৃতি হয় তখন এল এর মতো, হ্যাঁ এল, কারণ এল এর মধ্যে দেখো সেন্ট্রোমিয়ারটা কোন দিকে নেমে আসছে, একটু নিচের দিকে নেমে আসছে। আর অ্যাক্রোসেন্ট্রিক যদি যে আকৃতির হয়, অর্থাৎ এক প্রান্তের একটু কাছাকাছি যে আকৃতির হলে তাকে বলবো অ্যাক্রোসেন্ট্রিক। আর যদি আই আকৃতির হয়, একদম সেন্ট্রোমিয়ারটা মাঝে আছে, দুই দিকে দুইটা বাহু, সেন্ট্রোমিয়ার মাঝে, দেখতে আই এর মতো, তখন এটাকে বলা হয় টেলোসেন্ট্রিক। তাহলে আমরা জানলাম ভি এল জে আই, ভি মেটাসেন্ট্রিক, এল সাবমেটাসেন্ট্রিক, জে অ্যাক্রোসেন্ট্রিক, আই টেলোসেন্ট্রিক। এই 4 ধরনের সেন্ট্রোমিয়ার পাই আমরা, বা ক্রোমোজোম পাই। কিসের উপর নির্ভর করে? সেন্ট্রোমিয়ারের অবস্থান। এরপর আসো দেহ গঠন ও লিঙ্গ নির্ধারণ অনুযায়ী 22 জোড়া মানুষের ক্ষেত্রে এদেরকে বলা হয় অটোসোম। তাহলে অটোসোমগুলো কি করে? দৈহিক বৈশিষ্ট্য নিয়ন্ত্রণকারী জিনগুলো বহন করে। ক্রোমোজোমের মধ্যে থাকে ডিএনএ, ডিএনএর মধ্যে থাকে জিন, জিনগুলি আমাদের সকল বৈশিষ্ট্য নিয়ন্ত্রণ করে। তাহলে যে সকল দেহ তৈরি করে, যেমন আমাদের হাত, পা, নাক, কান, মাথা সব কিছু তৈরি করছে, এরা হলো সব অটোসোম। মানুষের ক্ষেত্রে এর সংখ্যাটা হলো 22 জোড়া বা 44টি। তাহলে 22 জোড়া বা 44টি। আর এক জোড়া ক্রোমোজোম যারা লিঙ্গ নির্ধারণ করে তাদেরকে বলা হয় সেক্স ক্রোমোজোম। এরা হলো এক্স এ, এক্স আর ওয়াই। পুরুষের ক্ষেত্রে ক্রোমোজোম, সেক্স ক্রোমোজোম থাকে এক্স ওয়াই, অর্থাৎ ডিম্বাণু থেকে যদি আমরা পাই এক্স, শুক্রাণু থেকে যদি আমরা পাই ওয়াই, তাহলে এটা একটা পুরুষের গ্যামেট হবে বা পুরুষের জিনোটাইপ হবে। আর ডিম্বাণু শুক্রাণু দুইটা থেকেই যদি আমরা এক্স এক্স পাই, তখন এটা মেয়ে হবে। তাহলে এক্স ওয়াইটা হলো ছেলে আর এক্স এক্স হলো মেয়ে। তাহলে এই ক্রোমোজোমটা সরাসরি সন্তানের লিঙ্গ নির্ধারণের কাজে জড়িত, এই জন্য এটাকে বলা হয় সেক্স ক্রোমোজোম। ওকে, তাহলে এখানে ছবি তোমরা দেখতে পাচ্ছ, এই যে টেলোসেন্ট্রিক দেখো একদম আই, মাথায় প্রান্তভাগে সেন্ট্রোমিয়ার। সাবমেটাসেন্ট্রিকটা হলো এল এর মতো আকৃতি, অ্যাক্রোসেন্ট্রিকটা হলো জে অক্ষরের মতো আকৃতি, আর মেটাসেন্ট্রিকটা হলো ভি, উল্টা ভি মনে হচ্ছে না, বা এরকমও থাকতে পারে, ভি আকৃতির মতো। আর এইটা হলো দেখো যে ক্রোমোজোমগুলোর বিভিন্ন ধাপের ছবি কেমন হয়, হ্যাঁ, কোষ বিভাজনের কোন ধাপে ক্রোমোজোমগুলোর ছবি কেমন হয়, এগুলো জাস্ট নাইস টু নো, এগুলো মুখস্থ করার কোনো কিছু নাই। এবার আসো ক্রোমোজোমের রাসায়নিক গঠনে কী কী থাকে, এই ছকটা অনেক বেশি ইম্পর্টেন্ট। এটা যদি না বুঝো তাহলে কিন্তু তুমি ডিএনএর গঠনটাও বুঝতে পারবে না। তাহলে দেখো রাসায়নিক গঠনে ক্রোমোজোমে আগে হেডলাইন পড়ো, কি থাকে? নিউক্লিক অ্যাসিড থাকে, এরপরে থাকে প্রোটিন। তাহলে নিউক্লিক অ্যাসিড থাকে, প্রোটিন থাকে, ধাতব কিছু আয়ন থাকে। নিউক্লিক অ্যাসিড, প্রোটিন, ধাতব আয়ন, আর থাকে কিছু এনজাইম। নিউক্লিক অ্যাসিডটা আবার হয় দুই ধরনের, একটার নাম হলো ডিঅক্সিরাইবো নিউক্লিক অ্যাসিড, একটার নাম রাইবো নিউক্লিক অ্যাসিড। সহজ বাংলা কথায় ডিএনএ আর আরএনএ। তাহলে ডিএনএ আরএনএ মূলত ক্রোমোজোমের একটা উপাদান। ডিএনএ আরএনএ ছাড়াও ক্রোমোজোমে প্রোটিন থাকে, ধাতব আয়ন থাকে, এনজাইম থাকে। তাহলে ডিএনএ আরএনএর সাথে অন্য অনেক কিছু মিলে ক্রোমোজোম তৈরি হয়। প্রোটিনটা আবার দুই ধরনের হয়, কিছু প্রোটিনকে বলি আমরা হিস্টোন প্রোটিন, এটা মূলত ক্ষারধর্মী হিস্টোন। আর অ্যাসিড ধর্মীটাকে বলা হয় নন হিস্টোন। তাহলে হিস্টোন প্রোটিনগুলো কি করে? ক্রোমোজোমের গাঠনেই কি উপাদান হিসেবে ভূমিকা পালন করে, অর্থাৎ নিউক্লিক অ্যাসিড আর হিস্টোন প্রোটিনটা মিলেই ক্রোমোজোমটা তৈরি হয়। ওকে, এবার নন হিস্টোন প্রোটিনটা প্রায় 500 ধরনের থাকে, হ্যাঁ। আর ধাতব আয়নের মধ্যে ক্যালসিয়াম থাকে, আয়রন থাকে। এনজাইমের মধ্যে ডিএনএ পলিমারেজ, আরএনএ পলিমারেজ, নিউক্লিওসাইড, ট্রাইফাটেস, এই এনজাইমগুলো থাকে। এনজাইমগুলোর কাজ কী কী আমরা জানবো সবগুলো বিস্তারিত। কয়েকটি উদ্ভিদ ও প্রাণীর বৈজ্ঞানিক নাম সহ ক্রোমোজোম সংখ্যা উল্লেখ করা হলো এই স্লাইড থেকে। দেখবা যে কয়েকটা আমি দাগায় রাখছি, এটা তো মুখস্থ করা একটু টাফ, এটা মনে ধরে রাখাটাও একটু টাফ, কিন্তু এর মধ্যে কয়েকটা পরীক্ষায় আসছে, বিশেষ করে এইচএসসিতেও আসছে, অ্যাডমিশনেও আসছে। এই জন্য যে কয়েকটা তোমরা পারো, যেমন ধানের ক্রোমোজোম সংখ্যা 24, গমে 42, যে কয়েকটা দাগানো আছে অন্তত এই কয়েকটা পড়তে পারো, পুরা ছকটা মুখস্থ করার কোনো দরকার নাই। এটা তোমরা স্ক্রিনশট নিয়ে রাখবা, এখন স্ক্রিনশট নিয়ে নাও, এটা তুমি পরে স্ক্রিনশট থেকে বইয়ে দাগাই নিবা যে এই কয়েকটা আমার একটু মুখস্থ করতে হবে। এই পিকচার কিন্তু তোমাদের বই থেকেই নেওয়া, আর আমার স্লাইডে যতগুলো লেখা আছে সব কিন্তু তোমার বই থেকেই নেওয়া, সব ভয় পাওয়ার কিছু নাই। বইয়ের কথাগুলোকে আমি একটু গুছিয়ে এখানে লিখে আনছি। এবার ক্রোমোজোমের কাজ রিডিং দিলেই বুঝতে পারবা। তাহলে কি করে? বংশ পরম্পরায় জীবের বৈশিষ্ট্য ধারণ, বহন এবং স্থানান্তর করে। কোষ বিভাজনে প্রত্যক্ষ ভূমিকা পালন করে, তাই না? কোষ বিভাজনের সময় একটা ক্রোমোজোম ভেঙে দুইটা ক্রোমোজোম, কমপ্লিট দুইটা ক্রোমোজোম তৈরি হয়, হয়ে সেটা দুইটা কোষে চলে যায়, যার কারণে কিন্তু মাইটোসিস কোষ বিভাজনে ক্রোমোজোম সংখ্যাটা সমান থাকে। ডিএনএ বা জিন অণু এর মধ্যে সে ধরে রাখে। ডিএনএ সাজ অনুযায়ী তৈরি মেসেঞ্জার আরএনএ এর মাধ্যমে প্রোটিন সংশ্লেষণ হয়। এইটাই আমরা জানবো আমাদের সর্বশেষ, অর্থাৎ 4 নম্বর ক্লাসে। সেক্স ক্রোমোজোম জীবের লিঙ্গ নির্ধারণ করে, এবং 4 নম্বর ক্লাস তুমি কিন্তু কোনোভাবেই মিস করবে না, ওইটা সবচেয়ে ইন্টারেস্টিং এবং সিকিউ প্রশ্ন সবচেয়ে বেশি হবে। আমরা যে 4 নম্বর ক্লাসটা নিব এখান থেকে। বংশগতির ধারক বাহক জিন জীবনের ব্লুপ্রিন্ট হিসেবে কাজ করে। তাহলে কাকে জীবনের ব্লুপ্রিন্ট বলা হচ্ছে? জিনকে বলা হচ্ছে। ডিএনএ কে কি বলা হয়? মাস্টার মলিকিউল বলা হয়। তাহলে এই টার্মগুলো, কাকে জীবনের ব্লুপ্রিন্ট বলা হয়, কাকে মাস্টার মলিকিউল বলা হয়, এগুলো কিন্তু অনেক ইম্পর্টেন্ট। এই ছবিতে দেখো, এই যে একটা নিউক্লিয়াস, অনেকটা তোমরা নুডলসের মধ্যে দেখতেছো। এই নিউক্লিয়াসকে একটু যদি জুম করো তখন ক্রোমাটিন ফাইবারকে যদি জুম করো তাহলে দেখবা ডিএনএ চতুর্দিকে, আর মাঝখানে যে হিস্টোন
প্রোটিনগুলো আছে, এখান থেকে তুমি হিস্টোন প্রোটিন বাদ দিলে কি পাবা? ডিএনএ পাবা। ডিএনএর একটা অংশ তুমি যদি আলাদা করে নাও তাহলে ওটা কি আমরা তখন বলবো জিন। তাহলে এই মূলত হলো স্ট্রাকচার। তোমরা অনেক সময় ভয় পাও যে ডিএনএ কি, ক্রোমোজোম কি, জিন কি, সবই তো একই। না, আসলেই তো একটার মধ্যে আরেকটা আছে, একই জিনিস।